বারান্দার কর্নারে অপ্রীতিকর অবস্থায় নিজের হবু বর অনুভব আর তার কাজিন তানহাকে দেখে পা জোড়া থেমে যায় ফুলের। চোখ বড় বড় করে তাকিয়ে রইল চুম্বনরত অবস্থায় থাকা দুজনের দিকে। এই দৃশ্য দেখে নিজেদের মুখে চেপে ধরে ফুল। জীবনে এমন কোনো কঠিন মুহূর্তেও তাকে পড়তে হবে তা জানা ছিল না তার। কণ্ঠ রোধ হয়ে আসে ফুলে। পৃথিবী যেন ঘুরছে, চারিদিকে ডলছে পা জোড়া। নিজের চোখে নিজের বিশ্বাস করতে পারছে না ফুল। সত্যি এটি অনুভব আর তানহা, নাকি সে ভুল দেখেছে? দেওয়াল হাতের সুইচবোর্ডটা খুঁজে ফুল, কিন্তু পাচ্ছে না। আর একটু পেছাইতে হাতের নাগালে পায় লাইটের সুইচ। আল্লাহর নাম নিয়ে চাপ দেয় সুইচ। হঠাৎ করে লাইট জ্বলে উঠতে হুঁশে ফিরে অনুভবের। চোখ বড় বড় করে উন্মাদের মতো তাকালো চারপাশে। অদূরেই ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে জল জল করে ওঠে অনুভবের দু চোখ। বড় বড় পায়ে ফুলের দিকে এগোতে উল্টো ঘুরে ছুট দেয় ফুল। তার পিছু নেয় অনুভব আর তানহা। দৌড়াতে দৌড়াতে তানহার উদ্দেশ্য অনুভব বলল, যে করেই হোক এই মেয়েকে দোতলা থেকে নামতে দেওয়া যাবে না। তার আগে দৌড়ে কিছু একটা করতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। তার কথায় সায় দেয় তানহা। প্রাণপণে ছুটতে ছুটতে ফুল এসে ধাক্কা খায় শিমুলের বুকে। তাল সামলাতে না পেরে দু পা পিছিয়ে যায় শিমুল। শিমুলকে দেখে সিঁড়িতে দাঁড়িয়ে পড়ে অনুভব আর তানহা। আড়ালে গিয়ে অপেক্ষা করছে ফুলের মুখ দেখার। ফুলকে এমন ছোটাছুটি করতে দেখে বিরক্তিতে হৃদয় কুঁচকে যায় শিমুলের। মেয়েটা সারাদিন দৌড়ঝাঁপ করে, মানা যায়, কিন্তু আজ তো একটু থামবে। নিজের বিয়ের দিন কে এমন লাফালাফি করে? মাথায় আসে না শিমুলের। দীর্ঘশ্বাস ছাড়ে শিমুলে। বিয়ে দিতেই নাকি ছোট ছাচ্ছুরে এত তোড়জোড়? বুক থেকে ফুলকে তুলে পাশে দাঁড় করালো সে। কিছু বলার মুখ খুলবে তার আগেই বলে উঠল ফুল, শিমুল ভাই। আর কিছু বলার আগে সরষে মেয়েটা ঢলে পড়ল শিমুলের বুকে। শিমুল আত্মে উঠে দু হাতে বুকে জড়িয়ে নেয় ফুলকে। কুলে তুলে সেরে বেয়ে ফুলের ঘরে নিয়ে যায় তাকে। বিছানায় শুয়ে দৌড়ে নিচে যায় সবাইকে ডেকে আনতে। শিমুলের ডাকে নিচে অনুষ্ঠান রেখে একে একে সবাই জোর হয় ফুলের ঘরে। বিছানায় অবচেতন অবস্থায় শুয়ে থাকা মেয়েকে দেখে বুক ধড়ফড় করে ওঠে জোহরা। কাছে এসে মেয়ের মাথাটা কুলে তুলে নিয়ে গালে চাপড় দিলেন। মেয়ের এমন করুণ অবস্থা দেখে ফুলের বাবা মুরতান খান বললেন, এসব কি করে হলো শিমুল? জানি না চাচ্ছু, ফুল আমার সামনে এসে অজ্ঞান হয়ে গেছে, কিছুই বলতে পারেনি। তাদের কথোপকথনের মাঝে অনুভবের বাবা মা সহ অনুভব আর তানহা এসে উপস্থিত হয় ফুলের রুমে। কি হয়েছে ফুলের? অনুভবের মায়ের কথায় ওনার দিকে ফিরে তাকালো সবাই। ততক্ষণে পানি ছিটানোর দরুন জ্ঞান ফিরে এসেছে ফুলের। নিবু নিবু চোখে চারপাশে তাকিয়ে সে অনুভবের দিকে চোখ পড়তে চিৎকার করে বসে পড়ে ফুল, আমি বিয়ে করব না এই নোংরা লোককে। ফুলের এমন কথায় অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে যায় সবাই। কাল দুপুরে বিয়ে হলুদও হয়ে গেছে, তাহলে হঠাৎই সিদ্ধান্তের কারণ কি? জোহরা খান এগিয়ে এসে চড় বসান ফুলের গালে। আচমকিক মায়ের হাতে চড় খেয়ে কেঁদে উঠে ফুল। তার কান্নায় তোয়াক্কা না করে জোহরা খান বলেন, বিয়ে করবি না মানে? বিয়েটা কি হাতের মোয়া যে যখন ইচ্ছে বিয়ে করব না বললেই হয়ে গেল? জায়ের এমন রাগ দেখে ফুলের পাশে এসে ওকে জড়িয়ে ধরে আফরিন খান। জোহরা, এভাবে রাগ করছিস কেন? আগে শোন ফুল আম্মু কি বলতে চাইছে। ভাবি, তুমি জানো না, তোমাদের সবার আদরে এই মেয়ে আজ এই দশা। কানের নিচে দুটো দিলে সব ঠিক হয়ে যাবে। মায়ের এমন রুদ্র রূপ দেখে সত্যি কথা বলতে উদ্যত হয় ফুল। বড় মায়ের বুক থেকে মুখটা তুলে বলল, উনি আর তানহা মেয়েটা ছাদে এতক্ষণ পাপ কাজ করছিল, আমি নিজের চোখে দেখেছি। ফুলের কথায় সবাই তাজ্জব হয়ে অনুভব আর তানহার দিকে তাকালো। কপাল দিয়ে ঘাম ঝরছে অনুভবের, তবুও নিজেকে সঠিক প্রমাণ করতে চিৎকার করে ওঠে, মিথ্যা বলছে ফুল, আমরা এমন কিছুই করিনি। অনুভবের কথা শেষ হওয়ার আগে ঘুষি ফড়ে নাকে। চোখ তুলে তাকাতে দেখলো শিমুল তার কলারে চেপে ধরেছে। পরপর কয়েকটা ঘুষি বসে অনুভবের পেটে। পেট ধরে মেঝেতে লুটিয়ে পড়ে অনুভব। তার মধ্যে আরো কয়েকটা লাথি মারে শিমুল। ছোট ভাইয়ের এমন পাগলামো দেখে বড় বড় পায়ে সবার পেছন থেকে বেরিয়ে এসে শিমুলের পেট চেপে ধরে তাকে সরিয়ে নেয় শাওন। আমাকে ছাড়ো ভাইয়া, কুত্তার বাচ্চাকে আমি শেষ করে দিব। এত বড় সাহস! আমাদের বাড়ির মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে এসেছে। শান্ত হ শিমুল, ওর নামে আমরা মামলা করব। ছেড়ে দে ছাচ্ছু থানায় ফোন দিয়েছে। বড় বড় করে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ফেলে শিমুল। মাথার রগগুলো ছিঁড়ে যাচ্ছে রাগে। কোনো প্রমাণ আছে আমার ছেলে এমন কাজ করেছে যে? তার অনুভবের মায়ের প্রশ্নের রাগী চোখে ওনার দিকে তাকালো শিমুল আর শাওন।
ছেলেদের রাগ বাড়ছে দেখে এগিয়ে এলেন মুশতাকিম খান। অনুভবের বাবা মাকে নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেলেন। বড় ভাইয়ের পেছন পেছন মুর্তা খানও গেলেন। কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে ফুলের বউ সাজের জায়গায় তার পরনে সামান্য এক শুভ্র গান। বিধ্বস্ত তার সর্বাঙ্গ, পিঠের কাটা জায়গাটায় ছিঁড়ে উশ্রুতে টলমল করছে ডাগর ডাগর দুই অক্ষু যুগল। ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে ফুল। তার সামনের সোফায় বসা সদ্য বিয়ে হওয়া তার স্বামী। কত বছরই হবে তার ছেলেটা? 26 কি 24 কি 25, এর বেশি 1 বছরও না। শ্যাম সুন্দর মুখটা চেয়ে আছে গম্ভীরতায়। কপালের পাশটাতে দরদর করে ঘামছে। ডান হাতের সাহায্যে চোখের কালো প্রেমের চশমাটা খুলে পাঞ্জাবিতে মুছে আবার চোখে পরে নিল। মেঝেতে বসা ফুলের দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় শিমুল। রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে। ইচ্ছে করছে নিজের মাথাটা ফাটিয়ে ফেলতে। কোন বোনের মাসুল দিতে তাকে ফুলের সাথে বিয়ে দিয়েছে সবাই, তাই বুঝতে পারছে না শিমুল। নিজেই কেন কোনো চাকরি বাকরি, এখন আবার গাড়ে জুটেছে বড় দায়িত্ব। কি খাওয়াবে সে ফুলকে? ভার্সিটির হোস্টেল থেকে বাড়ি ফেরাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। ওদের দুজনকে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এলেন ফুলের মা জোহরা বেগম। মেয়েকে মেঝে থেকে তুলতে হাত ধরতে মেয়ে হাতটা ঝেড়ে ফেলে দেয় ফুল। কান্না জড়ানো কণ্ঠে বলল, এখন মায়া দেখানো লাগবে না, আমি মরে গেলেই বা তোমাদের কি? মেয়ের অভিমান মিশ্রিত কথাগুলো বুকে লাগে জোহরার। ওনারই বা কী করা ছিল? একবার বিয়ে ভাঙলে যে পরে বিয়ে দিতে পারবে না। সমাজ কথার তীরে জর্জরিত করে শেষ করে দিবে তার ফুলের জীবন। নিকশ কালো আধারে ছেয়ে আছে ধরনীয় অন্ধকারটা, যেন ফুলের জীবন অন্ধকারের চেয়ে কম লাগছে, কম তার কাছে। কিছুক্ষণ আগে তাকে শিমুলের ঘরে রেখে গেছে তার মা আর অনু মিলে। অনু শিমুলের বড় বোন। বিয়ে হয়েছে যে 5 বছর হয়েছে, 2.5 বছরের একটা ছেলে আছে। শিমুলের ঘরটা সামান্য কিছু কাঁচা ফুল দিয়ে সাজানো। ফুলের ফুফাতো ভাই এগুলো এসব করেছে। সিমসাম সুন্দর রুমটাতে ফুলের সুবাসে মৌ মৌ করছে। ড্রিম লাইটের নীল আলোতে মেঘাচ্ছন্ন ন্যায় মন্ত্রমুগ্ধ হয়ে আছে রুমটা। অন্য সময় হলে রুমটা কয়েকটা ছবি তুলে রাখতো ফুল। বলা বাহুল্য যে এতক্ষণে গান তালে নাচ করতো সে। বিছানায় দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে ফুল। পরনের জামাটা পাল্টে দিয়েছে তনু। নর্মাল সুতির কাপড়ের উপর প্রিন্টের কাজ করা একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছে। তার ভাবনার মাঝেই রুমে আসে শিমুল। দরজা ছিটকিনির আওয়াজ ধ্যান ভাঙে ফুলে। শিমুলকে রুমে ঢুকতে দেখে বুক কেঁপে উঠে ফুলের। গুটিয়ে যাওয়া শরীরটা আর একটু গুটিয়ে নিল। শাড়ি দিয়ে পায়ের কনিষ্ঠ আঙ্গুল একটাও ডেকে নেয় সে। আর অস্বস্তি হচ্ছে শিমুলকে। ভাই ছাড়া জীবনেও অন্য কোনো চোখে কখনো দেখা হয়নি ষোড়শী ফুলের। তেমন মুহূর্তও আসেনি কখনো। ফুলের চোখের সামনে ভেসে ওঠে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো। মুশতাকিম খান আর মুহররম খানের সাথে অনুভবের বাবা মায়ের কথা কাটাকাটি শেষে বিয়ে ভেঙে বরযাত্রী নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তারা। ততক্ষণে সারা বাড়ি ছড়িয়ে পড়েছে বিয়ে ভাঙার কথা। রসিয়ে কষিয়ে ফুলের চরিত্র নিয়েও কথা বলা শুরু করেছে সবাই। এসব শুনে আরও ভেঙে পড়েন জোহরা। দুবার জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন তিনি। স্ত্রীর এমন অবস্থা দেখে আরও ঘাবড়ে গেলেন মুর্তা খান। একদিকে নিজের একমাত্র কলিজার টুকরা মেয়ে সদ্য বিয়ে ভেঙেছে আপন, অপরদিকে সহধর্মিণীর এরকম করুণ দশা। জোহরার জ্ঞান ফিরতে পাশে থাকা ফুলকে শলার ঝাড়ু দিয়ে জোরে কয়েক গা আঘাত করলেন। শলাগুলো ভেঙে গেঁথে যায় ফুলের নরম পিঠে এবং হাতে। রাগী কণ্ঠে বললেন, কি দরকার ছিল বিয়ে ভাঙার? একটু না হয়ে অমন করেছিল ছেলেটা, কি হয়েছে তাতে? মায়ের কথা অবাক চোখে জোহরার দিকে তাকিয়ে থাকে ফুল। বুঝতে পারে না কি বলবে। শাম ততক্ষণে ঝাউটা নিয়ে ফেলে দিয়েছে মেঝেতেও। অনু ফুলকে সরিয়ে নিয়েছে জোহরা বেগমের সামনে থেকে। রুমের এক কোনায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল শিমুল। তার মাথায় আসছে না ছোট চাচি এমন কেন করছে। এরই মাঝে উত্তেজিত কণ্ঠে জোহরা আবার বললেন, এই মেয়ের আজ বিয়ে না হলেও কে আমি মেরেই ফেলবো। চাচির কথা টনক নড়ে শিমুলের এগিয়ে এসে সে বলল, কি বলছো এসব চাচি? একটা মানুষের জীবনে কি বিয়ে এসব? বিয়ে না হলে শিমুল বেঁচে থাকতে পারে না। ফুঁসে ওঠেন জোহরা। রাগী কণ্ঠে বললেন, এত বড় কথা যে বলছিস, তুই বিয়ে করবি এই বিয়ে ভাঙা মেয়েকে? দোনামনায় পড়ে যায় শিমুল। কি বলছে এসব চাচি? সেই ফুলকে বোন ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না, এমনকি ভাবেও না। তার ভাবনার মাঝে জোহরা আবার মেয়ের গালে চর বসালেন। দ্রুত কিছু একটা ভেবে মাথা নাড়ায় শিমুল। হ্যাঁ, করবো বিয়ে। আমি ফুলকে বিয়ে করব। সামান্য বিয়ে করলেই যদি একটা মানুষ এই পালতু সমাজের হাত থেকে বেঁচে যায়, তবে আমি রাজি।
শিমুলের কথায় ফুলের থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো সবাই। মুশতাকিম খান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, যা বলেছে ভেবে বলেছ শিমুল? বাবার কথায় চুপ হয়ে যায় শিমুল। কিছুক্ষণ চুপ থেকে উপর নিচ মাথা নাড়ায়, কিন্তু বেঁকে বসে ফুল। মিয়ে যাওয়া কণ্ঠে শুধালা, আমি বিয়ে করব না শিমুল ভাইকে। মেয়ের কথায় জোহরা বেগম দ্বিগুণ রেগে ফুলের দিকে এগোতেই মাঝে শিমুল এসে বাধা হয়ে দাঁড়ায়। শিমুলকে দাঁড়াতে দেখে চুপসে গেলেন তিনি। সবার মতামত নেওয়া শেষে মুস্তাকিম খান কাজীকে ফোন করেন। আধা ঘন্টা পর কাজী আসতে বিয়ে পড়ানো হয় তাদের দুজনের। শিমুল বিছানায় এসে বসলো ফুলের পাশে। শুভ্র আলোয় আলোকিত হয়ে আছে রুম। সাদা আলোর মাঝে নীল আলোটা প্যাকাশে ঠেকছে ফুলের কাছে। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে। নমনীয় কণ্ঠে শিমুল বলল, পিঠ থেকে শলাগুলো বের করেছিস? জায়গাগুলো বেশি ব্যথা করছে? শিমুলের কথায় অশ্রু চোখে ওর দিকে তাকালো ফুল। কান্নার তোফে ফুলে উঠেছে তার দু চোখ। ফুলের ফোলা দু চোখের দৃষ্টি আঘাত করে শিমুলের বুকে। আবারও জিজ্ঞেস করে সে, বেশি কষ্ট হচ্ছে তোর ফুল? কোথায় কষ্ট হচ্ছে বল? কান্না জড়ানো কাফা গলায় গাল ফুলিয়ে ফুল বলল, পিঠে ব্যথা করছে, শলাগুলো এখনও গেঁথে আছে, জায়গাটা জ্বলছে খুব। অস্বস্তি নিয়ে ফুলকে কাছে আসতে বলল সে। কথাগুলো জড়িয়ে আসছে শিমুলের দিকে কাছে এসে শিমুলের দিকে পিঠে এগিয়ে বসে ফুল। কাঁপা কাঁপা আলতো হাতে ফুলের পিঠের আঁচলটা সরিয়ে নিল শিমুল। ধীরে সুস্থে ব্লাউজের দুটো বোতাম খুলতে দৃশ্যমান হয় ফুলের শুভ্র সুন্দর পিঠের অর্ধাংশ ফুলে লাল হয়ে আছে। জামার উপর দিয়ে বাড়িটা দেওয়ার পরও পিঠের এমন অবস্থা। কিভাবে এমন আঘাত করলেন জোহরা তা মাথায় আসে না শিমুলের। উঠে গিয়ে ফার্স্ট এজ বক্সটা আনলো। কাঁপা কাঁপা হাতে শিমুল শুয়ে দেয় ফুলের নরম পিঠ। একটা একটা করে শলা ভাঙ্গা অংশ খুলে নেয় আলতো হাতে। তুলোতে হ্যাক্সিসল লাগিয়ে ফুলের পিঠে লাগাতেই কুকড়ে যায় সে। বিছানার কাবার চেপে ধরল দু হাতে। কাতর কণ্ঠে বলল, ব্যথা পাচ্ছি শিমুল ভাই, আর একটু সহ্য কর পাখি, এখনই ক্রিমটা লাগিয়ে দিলে জ্বালা কমে যাবে। ফুলের পিঠের ছিলে যাওয়া স্থানগুলো পরিষ্কার করে ব্যথা প্রতিষেধক মলম লাগিয়ে দিয়ে উঠে পড়ে শিমুল। জিনিসগুলো জায়গা মতো রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। হাঁটুর উপর মুখ গুজে বসে পড়ে ফুল। ঘুম আসছে না তার, চোখ জ্বালা করছে, পিঠের ব্যথায় খুব কান্না পাচ্ছে তার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ফুলের গাল বেয়ে। ততক্ষণে শাওয়ার নিয়ে বেরিয়ে পড়েছে শিমুল। কাবার থেকে টি শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। জায়নামাজটা নিয়ে তাহাজ্জুদের নামাজে সিজদায় লুটিয়ে পড়ে সে। একভাবে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে ঘুম এসে পড়ে ফুলের। শিমুল নামাজ আদায় করে জায়নামাজটা তুলে সোফায় রেখে দিল। চার্চ থেকে ল্যাপটপটা নিয়ে পড়ার টেবিলে বসলো সে। গত দুদিন বিয়ের ঝামেলা একদম পড়া হয়নি তার। হলে থাকলে এতক্ষণে পরীক্ষার প্রস্তুতি অর্ধেক সম্পূর্ণ হয়ে যেত। অথচ গত কয়েকদিন বাড়ির পরিবেশটা পুরো উল্টোপাল্টা ছিল। চারপাশে আত্মীয় স্বজনের কোলাহল, আড্ডা, হাসি ঠাট্টা আর সারাক্ষণ চলাফেরার শব্দ। ল্যাপটপ নিয়ে বসলো। কয়েক মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারেনি শিমুল। পরীক্ষার দিন যত এগিয়ে আসছে তার ভেতরে এক অদ্ভুত চাপ কাজ করছে। ভাবছে কিভাবে সময়টাকে নিজের মতো করে কাজে লাগাবে। বুয়েট ইঞ্জিনিয়ারিং পড়া তো আর চারটিখানি কথা নেই। এর জন্য লাগে নিয়মিত পড়াশোনা, অগাধ ধৈর্য আর প্রচণ্ড পরিশ্রম। প্রতিটি বিষয়ে চাপের বেশি যে সামান্য গাফিলতিতে বড় সমস্যায় ফেলে দিতে পারে। ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব মিলে এক নিঃশ্বাসে সময় কেটে যায়। আর এর ভিতরে ব্যক্তিগত ঝামেলা বা পারিবারিক ব্যস্ততা ঢুকে পড়লে পড়াশোনার সঙ্গে তাল মেলানো আরও কঠিন হয়ে ওঠে শিমুলের জন্য। রাত 3:30 বাজে। বাহিরে ঝিরিঝির ফোঁটায় বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর পর শীতল হাওয়ায় ঝাপটা বয়ে যাচ্ছে। অক্টোবর মাস চলছে। কিছুদিন পরে শীত হানা দেবে ধরণীতে। আর এক বিন্দু মাত্র রেশ নেই প্রকৃতিতে। দিনে অসহ্য গরমে অস্বস্তি, ঝননার রাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এই মিলিয়ে চলছে প্রকৃতি। বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল। বৃষ্টির ছাট বাড়তে তার পা থেকে বুক অব্দি ভিজে যাওয়া। সহ্য মনের ফিরিয়া ঘুম হারিয়ে চোখ থেকে। মন বলছে ফুলকে বিয়ে করা ঠিক, কিন্তু মস্তিষ্ক বলছে এই বিয়েটা কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। মন মস্তিষ্কে যুদ্ধে ক্লান্ত শিমুল ক্লান্ত পায়ে রুমে ফিরে আসে শিমুল। চোখগুলো লাল লাল হয়ে আছে তার। পোশাক পাল্টে বিছানায় বসলো। পাশে গুটি গুটি মেরে শুয়ে আছে
ফুল শীত লাগছে ভেবে কাঁথা টেনে ওর পুরো শরীর ডেকে দেয় শিমুল। মাঝে পাশ বালিশটা চেপে অপর পাশে সেও শুয়ে পড়ল। ক্লান্ত শরীরটা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় শিমুল। সকাল 9:30 বাজে বাড়ির সবাই উঠে পড়ল। শিমুল আর ফুল এখনো ঘুম থেকে উঠেনি। কাল ওদের উপর দিয়ে এত জ্বর জাপটায় গেছে, তাই কেউ আর ওদের ডাকেও নি। আফরিন খান আর জোহরা খান চুলোয় রান্না বসিয়েছেন, তার পাশে মেঝেতে বসে খালায় সবজিগুলো কেটে দিচ্ছেন। অনু ড্রয়িং রুমে ছেলেকে খাবার খাওয়াচ্ছে। আদো আদো কণ্ঠে বাচ্চাটা কথা বলছে আর খেলা করছে। তার দিকে একবার তাকিয়েও অনুকে জিজ্ঞেস করলেন আফরিন খান, অনু, শিমুল আর ফুল উঠেছে কিনা দেখতো। মায়ের কথায় ছেলেকে মেঝেতে বসিয়ে কিচেনে এলো অনু। এক হাত অপর হাতের সাহায্যে কসলা আফরিন খানকে প্রশ্ন করলো, আমি গিয়ে ডাকবো আম্মু? মেয়ের প্রশ্নের কারণ বুঝতে একটু ভাবলেন আফরিন। জায়ের দিকে তাকিয়ে একবার তাকালেন। জোহরা নিজের কাজে ব্যস্ত, এদিকে তার মনোযোগ নেই। তা দেখে আফরিন বললেন, গিয়ে 2-1 দরজায় কড়া নাড়িস, না উঠলে আর ডাকিস না। মায়ের কথা মতো উপরে শিমুলের ঘরের সামনে এসে থামে অনু। ছোট ভাইয়ের বাসরের পর দিন সকালে তার ঘরের দরজায় কড়া নাড়া তার জন্য অস্বস্তিই বটে। বিয়েটা যেভাবে হোক না কেন, দুটো প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে এক ঘরে ছিল। সকল অস্বস্তি আর জড়তা কাটিয়ে দরজায় কড়া নাড়ে অনু। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও দরজায় কড়া নাড়ল সে। দরজার কড়া নাড়ার খটখট শব্দ হালকা হয়ে আসে শিমুলের ঘুম, কিন্তু শব্দটাতে কান না দিয়ে ঘুমানোর চেষ্টা চালাতে অনু আবার কড়া নাড়ল। বিরক্তির সাথে চোখ খুলে সে। চোখ খুলতে অবাক হয় শিমুল। ফুল তার বুকে মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পরনের শাড়িটা রোদ যাচ্ছে, তাই অবস্থা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় শিমুল। সে জানতো ফুলের ঘুমানো ভালো না, কিন্তু এতটা করুণ অবস্থা তা জানা ছিল না। তাদের মাঝখানের পাশ বালিশটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ঘুমের ঘুরে ফুল যা বালিশটা নিচে ফেলে দিয়েছে বুঝতে পারল শিমুল। দুহাতের সাহায্যে নিজের নববধূকে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে সে বিছানা থেকে নেমে ট্রেনে পরনের টি শার্ট আর ট্রাউজার ঠিক করে একবার ডাক দিল ফুলকে। ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলতে অনুর সাথে চোখাচোখি হতে চোখ নামিয়ে নেয় শিমুল। চোখ নামিয়ে ডান হাতের সাহায্যে ঘাড় ডলতে ডলতে বলল, ওই আপু, আসলে কি ফুলের শাড়িটা এমন ভাঁজগুলো নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দিস। কথা শেষ করা আর এক মুহূর্ত দাঁড়ায় না শিমুল। বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে চলে গেল সে। ভাই কি বলে গেছে কিছুই মাথা ঢোকেনি অনুর। শাড়ি পরলে তো ভাঁজ নষ্ট হবে, এতে আবার ঠিক করার কি আছে। বেশি না ভেবে রুমে ঢুকলো অনু। আশেপাশে চোখ বুলিয়ে বিছানাতে শিমুল ঝিমুতে থাকা ফুলকে দেখলো। ফুল চুলগুলো অগোছালো, শাড়িটাও খুলে গেছে। বসে বসে ঝিমুচ্ছে সে। ফুলকে পরখ করে অনু বুঝতে পারলো তার ভাই কি বলে গেছে। দুই অবুজকে একসাথে বিয়ে দিলে যা হয়, এত বড় ছেলে এই কথা বলতে গিয়ে এমন করছিল। আল্লাহ! এগিয়ে গিয়ে কাঁথাটা টেনে হাত দিয়ে ফুলকে ডাকছিল, ফুল আর কত ঘুমাবি, উঠেছি, নাম বিছানা থেকে, তোকে শাড়িটা ঠিক করে পরিয়ে দেই। নিচে মুশফিককে বসিয়ে এসেছি। বোনের কথায় লক্ষ্মী ফের মতো শাড়ি ধরে বিছানা থেকে নেমে আসে ফুল। অনুর সামনে দাঁড়াতে সে ফুলের চুলে হাত খোপা করে নেয়। তারপর পরনের শাড়িটা ঠিকঠাক মতো পরিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। এই পাখি বিছানাটা গুছিয়ে নেয় অনু। বাসি ফুলগুলো শলা ঝাড়ু দিয়ে জেরে নিল বিছানা থেকে। বাকি কাজ সেরে আবার ডাক দিল ফুলকে। ড্রয়িং রুমে মেঝেতে বসে মুশফিকের সাথে খেলছে শিমুল। আফরিন ডাকতেই মুশফিককে কোলে তুলে ডাইনিং টেবিলে এসে বসলো সে। ভাজি দিব না ডাল দিব তোকে? ভাজি। টুকটাক কথা শেষে নাস্তার প্লেটটা সাজিয়ে শিমুলের দিকে এগিয়ে দিলেন আফরিন। ছেলেকে খাবার প্লেটটা দিয়ে আলতো কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফুল উঠেছে? হ্যাঁ। আফরিন খান আনমনে বলে উঠলেন, কাল কি ঝড়টাই না গেল মেয়েটার উপর দিয়ে। আম্মু, চাষি এমন করে মারল কেন ফুলকে? মেয়েটার পুরো ফিট ছিলে গেছে। শিমুলের প্রশ্নে দীর্ঘশ্বাস ছাড়েন আফরিন। জায়ের এমন আচরণ যে তাকে ভাবায় না তা না। বিয়ে হয়ে আসার পর থেকেই এমন ব্যবহার করছেন সবার সাথে। হাজার চেষ্টা করেও মুর্তা খান ঠিক করতে পারেননি। শেষে নিজের সাথে কোয়ার্টারে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু পাল্টেনি। তারপর ফুল যখন জোহরার খানের গর্ভে আসে, তখন মায়ের কথায় জোহরাকে আবার বাড়ি রেখে গিয়েছিলেন মুর্তা। ফ্রেশ হয়ে সবে নিচে নেমেছে ফুল। পরনে এখনও কুঁচকে যাওয়া শাড়িটা, চুলগুলো এখন বেনি পাকানো। শিমুল বুঝলো বেনুনিটা অনুই করে দিয়েছে, না হলে এই মেয়ে যে পরিমাণ অলস। সকালবেলাতে চুলে বেনি পাকানো তার জন্য যুদ্ধ সম।
শিমুলকে ফাঁস কাটিয়ে টেবিলের ওপর পাশে গিয়ে প্লেট নিয়ে নিজের জন্য নাস্তা সাজিয়ে নিল ফুল। জগ থেকে পানি নিয়ে গ্লাস ভর্তি করে বসতে নিতে শিমুল বাদ সারল। শান্ত কণ্ঠে বলল, আমার পাশের চেয়ারে বস। শিমুলের কথায় চুপচাপ তার পাশের চেয়ারে টেনে বসে পড়ে ফুল। কোনো দিকে না তাকিয়ে নিজের নাস্তা খাওয়া মনোনিবেশ করলো। শিমুল খাওয়ার ফাঁকে ফাঁকে কয়েকবার আর চোখে তাকায় ফুলের দিকে। কেন যেন মেয়েটার দিকে বারবার তাকাতে ইচ্ছে করছে তার। ফুল পানির গ্লাসটা নিতে হাত বাড়াতে তার ঘাড় থেকে আঁচলটা খসে পড়ে। তাতে দৃশ্যমান হয় ঘাড়ের পাশটা এখনো লাল হয়ে আছে। চোখ সরিয়ে নেয় শিমুল। পড়াশোনার কি খবর তোর? সামনে তো টেস্ট পরীক্ষা, শেষ কবে স্কুলে গিয়েছিলি? খাওয়ার মাঝে যেন শিমুলের মুখ থেকে এই কথা আশা করেনি ফুল। খাওয়াটা চিবোতে চিবোতে সে বলল, মঙ্গলবারে। আটকে উঠে শিমুল গম্ভীর গলায় বলল, আজ কি বার? বুধবার। পাক্কা 1 সপ্তাহ পরে বেশি স্কুলে যাসনি? কাল যেন তোকে স্কুলে যেতে না বলতে হয়। আচ্ছা। হাত ধুতে চলে যায় শিমুল। কাঁদো কাঁদো চোখে সেদিকে তাকিয়ে বাকি নাস্তাটুকু শেষ করে ওঠে পরে ফুল। কাল যদি স্কুলে যাওয়া লাগে তাহলে এখনই বাড়ির কাজগুলো শেষ করে নিতে হবে। কোনো পড়া থাকলে সেটাও মুখস্থ করতে হবে। বিজ্ঞান স্যারের পড়া না শিখলে পিঠের ছাল চামড়া নিয়ে আর বাড়ি ফেরা লাগবে না। সেই আশা জলাঞ্জলি দিয়েই স্কুলে যেতে হবে। রাত 12টা বাজে। খানবাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শিমুল আর শাওন বাদে। শাওন আর শিমুল ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। দুই ভাইয়ের হাতে দুটি স্প্রিডের ক্যান। চন্দ্রীন আকাশের দিকে তাকিয়ে শিমুল বলল, ভাইয়া, আমি কি করব বুঝতে পারছি না। আমি নিজেই চলি আব্বুর টাকায়। ফুলের দায়িত্ব কিভাবে পালন করব? এত ভাবছিস কেন? আমি জানি আমার ভাই সব পারবে। যদি ওর দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারি তখন? বাদ দে, এত চিন্তা করিস না। যখন দায়িত্ব পালনে ব্যর্থ হবি তখন দেখা যাবে না। ফুলের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে শিমুল। তার পরনে বাসার ট্রাউজার আর টি শার্ট, পায়ে সাধারণ স্লিপার, চোখে কালো ফ্রেমের চশমাটা দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে কেবল ফ্রেশ হয়ে ফুলের স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। ক্লাসরুমে গণিত স্যার ক্লাস নিচ্ছেন। ক্লাস শেষ পর্যায়ে। আর 5 মিনিট পরে টিফিন পিরিয়ডের ঘন্টা পড়বে। ঘড়িতে আরেকবার সময় দেখে নিল শিমুল। 9টা 58 মিনিট। দেখতে দেখতে দপ্তরি ঘন্টা দিলেন। একে একে সবাই ক্লাস থেকে বেরিয়ে আসা শুরু করতে শিমুল সরে পাশে দাঁড়িয়ে পড়ল। ফুল বেরোতে এসে ডাক দিল ফুলকে। কিন্তু মেয়েটার বাহিরে যাওয়ার এতই তাড়া যে শিমুলের ডাক উপেক্ষা করে দৌড় দেয়। শিমুল বড় বড় পায়ে এগিয়ে গিয়ে টেনে ধরল ফুলের বাম হাত। বান্ধবী মারিয়ে ভেবে হাতটা ছুঁড়ে মারে ফুল। রাগে গজগজ করতে করতে বলল, আল্লাহর রাস্তে ছাড়বন, ওয়াশরুমে যাব। কপাল কুচকে আসে ফুলের। অবাক কণ্ঠ বলল, মানে কি? তোর কণ্ঠ পাল্টে গেলে কীভাবে? কথা শেষে পাশ ঘুরতে ভূত দেখার মতো সিমটে উঠল ফুল। ফুলকে কোনো কথা বলতে না দিয়ে হাত টেনে নিচতলায় কমন রুমের দরজার সামনে এসে থামে ফুল। হে শিমুল, 5 মিনিট দাঁড়াচ্ছি, যা করার জলদি কর যা। শিমুলের থেকে ছাড়া পেয়ে কমন রুমে ঢুকে পড়ে ফুল। ফুল যেতেই শিমুল আর একটু সরে দাঁড়ায় কমন রুমের দরজা থেকে। স্কুলের মাঠের দিকে তাকালো সে। ফুল যাওয়ার 10 মিনিট পেরিয়েছে, এখনও তার ফেরার নাম নেই। কয়েকবার গাঁড় কাত করে রুমে উঠে দিয়েছে শিমুল, কিন্তু ফুলকে দেখেনি সে। এই দরজা ছাড়া কমন রুম থেকে বড়বার দ্বিতীয় কোনো দরজাও নেই। বিরক্তিতে হৃদয় কুচকে আবারও ঘড়িতে চোখ বুলিয়ে ফাঁস ফিরতে ফুল বেরোলো। শিমুলের পাশে এসে গদগদ কণ্ঠে বলল, বেশি দেরি করে ফেলেছি শিমুল ভাই? ফুলের পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে শিমুল বলল, কি যে বলিস, তুই তো একেবারে 4 মিনিট 59 সেকেন্ডেই চলে এসেছিস। সত্যি? কি বলেন? এতক্ষণে মাত্র 5 মিনিট হয়েছে? ইডিয়েট। শিমুলের কথায় কান্না দিয়ে ফুল আবার বলল, আপনি স্কুলে এসেছেন কেন শিমুল ভাই? সকালে নাস্তা করে আসিসনি কেন? শিমুলের তীক্ষ্ণ চোখের ছাউনিতে ভয়ে গুটিয়ে যায় ফুল। চোখ নামিয়ে নেয় সে। মিনমিনিয়ে কণ্ঠে শুধায়, এমনি, খিদে ছিল না। শিমুল জানে ফুলের না খেয়ে আসার কারণ। সকালে মিষ্টি পিঠে বানানোতে না খেয়েই চলে এসেছে ফুল। বেশি ঝাল না খেতে পারলেও মিষ্টির সাথেও সখ্যতা নেই ফুলের। মেয়েটা না খায় টক, না খায় মিষ্টি, আর না খায় ঝাল। জাল খেলে কেঁদে কেটে এক অবস্থা করবে, তখন চোখের পানি আর নাকের পানি আলাদা করা মুশকিল ভেবে শিমুল বলল, চল। কোথায় যাব? ফুলের কথার উত্তরে দেওয়ার প্রয়োজন বোধ করে না শিমুল। বড় বড় পায়ে এগিয়ে গেল স্কুলের গেটের দিকে।
তার পেছনে চোট লাগায় ফুলও। তাদের এতক্ষণের কথোপকথনগুলো দূর থেকে উগ্র মেজাজে একজোড়া চোখ ফরক করছিল। মেয়েটা আর কেউ না, ফুলেরই ক্লাসমেট রুহি। রুহি শিমুলকে পছন্দ করে। শিমুলের সাথে দেখা হওয়ার জন্য শিমুল বাড়ি ফিরলে মাঝে মাঝে ফুলকে ডাকতে যায়, কিন্তু শিমুল তা কোনো কালে গুরুত্ব দিয়েছে কিনা তা সন্দেহ। কিন্তু ফুলের সাথে শিমুলের এত কথা বলাটা ঠিক পছন্দ হলো না রুহির। আগ থেকেই ফুলকে খুব একটা পছন্দ করে না সে। এখন শিমুলের সাথে দেখে তো রাগে গা জ্বলে যাচ্ছে তার। স্কুলের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ফুলকে সাথে নিয়ে সেই রেস্টুরেন্টে এসে বসলো শিমুল। দুজনের জন্য দুটো বার্গার আর ওরিও শেক অর্ডার দিয়ে টেবিলে মাথা রেখে শুয়ে আছে সে। সত্যি বলতে শিমুলের ঘুম এখনও পুরো হয়নি। দুই ভাই কাল রাত 2টো অবধি ছাদে বসে কথা বলেছিল। তারপর রুমে এসে ল্যাপটপ নিয়ে অ্যাসাইনমেন্ট শেষ করেছিল শিমুল। একসাথে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিল সে। সকালে আফরিন খান তাকে জিজ্ঞেস করতে গিয়েছিল কি নাস্তা খাবে। শিমুলও সকালে খুব একটা পছন্দ না মিষ্টি খাবার, তাই আফরিন জানতে গিয়েছিলেন। যখনই শুনেছিল সকালের নাস্তা না খেয়ে স্কুলে চলে এসেছে ফুল, তারপর আর কি নিজের ঘুমের 12টা বাজিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে এখন রেস্টুরেন্টের টেবিলে মাথা নামিয়ে শুয়ে আছে। ফুল মুগ্ধ চোখে চারপাশ অবলোকন করছে। বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে প্রাইভেট, এই পর্যন্তই তার দূর। একা বা বান্ধবীদের সাথে টই টই করা তার মোটেই পছন্দ না, তাই স্কুলের পাশ হওয়াতে এই ফুলের রেস্টুরেন্টেও আসা হয়নি কখনো। চারপাশে দেখে শিমুলকে ডাকলেও ফুল, শিমুল ভাই। আপনি কিভাবে জানলেন যে আমি নাস্তা করি সকালে? আম্মু বলেছিল। ও, আবারও প্রশ্ন করল ফুল। আপনি ঢাকা ফিরবেন কবে শিমুল ভাই? ফুলের প্রশ্নে টেবিল থেকে মাথা তুলল শিমুল। ব্রু কুঁচকে ফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? থতমত খায় ফুল। গ্লাসে আবৃত দেয়ালটায় বাইরে চোখ বুলিয়ে দেওয়ালের পাশে থাকা ফুল শূন্য কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে বললে, এমনি। কাল বিকেলে কিছু লাগবে তোর? দুদিকে মাথা নেড়ে না বোঝায় ফুল। কিছু বলতে গিয়েও ও গিলে নিল সে। ফুলের উসখুস করা দেখে শিমুল বুঝে ফেলে যে সে কিছু বলতে চেয়েও চেপে যাচ্ছে। শীতল কণ্ঠে শিমুল শুধালো, যা বলতে চাইছিস নির্দ্বিধায় বল, বকা দেব না। শিমুল থেকে অভয় পেয়ে মুখ খুলল ফুল। আপনি ঢাকা গেলেও কি আমি আপনার ঘরে ঘুমাবো শিমুল ভাই? কিঞ্চিত ঠোঁটে লিয়ে হাসে শিমুল। তা ফুলের আখি গোছরে থেকে গেল। হাসি শেষে শিমুল উত্তর দিল, তোর ইচ্ছে। আচ্ছা। ততক্ষণে ওদের অর্ডার দেওয়া খাবারগুলো চলে এসেছে। নিজের দিকে একটা বার্গার আর ওরিও শেক নিয়ে বাকিটা ফুলের দিকে এগিয়ে দিল শিমুল। খাওয়া শেষে বিল পে করে ফুলকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো সে। ফুলকে স্কুলের গেট অব্দি এগিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয় শিমুল। বাড়ি ফিরে শিমুল আবার ঘুমিয়ে পড়েছিল। উঠেছে একটু আগে। শাওয়ার নিয়ে মাত্রই বের হয়ে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বারান্দায় গিয়ে টাওয়ালটা নেড়ে দিয়ে রুমে আসতে তার ফোনটা বেজে উঠল। কাবার্ড থেকে টি শার্টটা নিয়ে বিছানায় রেখে ফোনটা হাতে নিল। তার বন্ধু ইমন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানে ধরল শিমুল। কিরে ভাই, বাড়িতে গিয়ে কি আমাদের ভুলে টুলে গেলে নাকি? কেন, কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? একে তো ফোন দিসনি, এখন আবার পাত্তাই দিচ্ছিস না। হেয়ালি রাখ ইমন, তুই কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। তোর লাইলি ফোন দিয়েছিল তোকে, ধরিসনি কেন? ইমনের কথায় মেজাজ বিগড়ে যায় শিমুলের। এই ফালতু কথা বলার জন্য তাকে ফোন দিয়েছে এখন? রাগে গজগজ করতে শিমুল বলল, আমার সামনে একদম ওই বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ের হয়ে সাফাই গাইতে আসবি না। দ্বিতীয়বার এমন করলে তোকে ব্লক দিবা। শিমুলের কথায় হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে এমন। দীর্ঘকণ্ঠে সে বলল, আজ 2 বছর ধরে রাইসা তোর পেছনে ঘুরছে। একটু তো পাত্তা দিতেই পারিস মেয়েটাকে। তোর জন্য অন্য কোনো ছেলে দিকে তাকায়ও না। হ্যাঁ, তাকায় না, কিন্তু বিছানায় শুয়ে পড়তে দেরি করে না। শিমুলের কথার মানে বুঝলো না ইমন। ফের জিজ্ঞেস করবে তার আগে কল কেটে দিল শিমুল। বন্ধুদের আচরণে হতাশ এমন বিড়বিড় করে বলল, শালা, আমারও কপাল। এমন সুন্দর বড়লোকের মেয়ে যদি আমার পিছনে ঘুরতো, তাহলে এখনই বিয়ে করে ঘর জামাই থেকে যেতাম। শুধু ঘুমাতাম আর খেতাম। যার যা পছন্দ আল্লাহ তাকেই তা দেয়। কি ভাগ্য আমার। ইমনের বিড়বিড় করার মাঝে আবার ফোন দেয় রাইসা। দেখেও না দেখার ভান করে ফোনটা সাইলেন্ট করে দেয় এমন। শক্ত কণ্ঠে নিজের সাথে নিজেই বলল সে, আমার বন্ধু তোমায় পাত্তা দেয় না, এবার থেকে আমিও দিব না। আজ ভোরের ট্রেনে ঢাকা ফিরে গিয়েছে শিমুল।
রাতে আবার ইমনও ফোন দিয়েছিল, কাল নাকি ক্লাস আছে, তাই সকাল 5টার ট্রেন ধরেছিল শিমুল। ফুল তখনও ঘুম থেকে ওঠেনি, তাই আফরিন খানকে ফুলের পাশে শুইয়ে সে বাড়ি থেকে বের হয়েছিল। মেয়েটা একা করে ঘুম ভেঙে গেলে ভয় পাবে ভেবে আর রিস্ক নেয়নি সে, তাই মাকে বাবার পাশ থেকে তুলে ফুলের পাশে শুইয়ে গিয়েছিল। রাত 10টা বাজে, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। আকাশের অবস্থা বেগতিক, রাতের দিকে জলমলেই বৃষ্টি নামতে পারে। হলের বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল, হাতে তার ফোনটা। মায়ের ফোন দিয়েছিল কিন্তু ধরেনি তিনি। দুপুরে কথা হয়েছিল কিন্তু তখন ফুল স্কুলে ছিল, তার সাথে কথা হয়নি তখন। বিকেলে তার ক্লাস ছিল, সন্ধ্যায় অনলাইনে ক্লাস করেছিল। ব্যস্ততার মাঝে আর ফোন দেওয়া হয়নি, তাই এখন সুযোগ পেয়ে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। রুমে সবাই আছে, তাই কথা বলতে পারবে না, এজন্য বারান্দায় এসেছে সে। তার ভাবনার মাঝে বিপ বিপ করে ফোনটা ভেজে উঠল। আফরিন খান ফোন দিয়েছে দেখে ফোনটা রিসিভ করে কানে ধরল। আলতো কণ্ঠে সালাম দিল আফরিনকে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছিস? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আব্বু কোথায়? আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বু অফিসে? ওহ, আপু কোথায়? ওর ঘরে মুশফিককে ঘুম পাড়াচ্ছে। দুনামোনা করে মিনমিনিয়ে কণ্ঠে শিমুল শুধালো, ফুল কোথায় আম্মু? ছেলের প্রশ্নে হাসলেন আফরিন, সরল কণ্ঠে বললেন, ওর ঘরে পড়ছে মনে হয়। কিছুক্ষণ নীরব থাকলো শিমুল। কিভাবে মাকে বলবে ফুলকে ফোন দিতে? শিমুলের নীরবতা যেন বুঝে নেয় আফরিন খান। অমায়িক হেসে বললেন, কথা বলবি ফুলের সাথে? ফোন দিব ওকে? দিলে মন্দ হয় না। কথা শেষে শব্দ করে হেসে ওঠে শিমুল। তার সাথে তাল মেলালেন আফরিন খানও। লাইন ধর, আমি দিচ্ছি। নিজের ঘর থেকে বেরিয়ে ফুলের ঘরে গেলেন। ফুলের দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। তিনি এগিয়ে এসে ফোনটা বাড়িয়ে দিলেন ফুলের দিকে। ফুল ধর, শিমুল কথা বলবে তোর সাথে। দাঁড়াও চাচি। বড় চাচির ডাকে পড়ার টেবিল থেকে উঠে এসে ফোনটা হাতে নিল ফুল। ফুলের কণ্ঠ শুনে বুক দুকফুক করে উঠে শিমুলের। আচ্ছা, সকাল যখন তাকে নিজের পাশে পায়নি তখন কেমন লেগেছিল মেয়েটা? সেও কি শিমুলকে মিস করছে? জিভ দিয়ে বার কয়েক ঠোক ভেজালো শিমুল, গলা কাঁপছে তার। ফুল ফোন হাতে নিয়ে দীর কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। তড়িত গতিতে উত্তর দেয় শিমুল। কাঁপা কাঁপা গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? ভালো। আপনি? কিছুক্ষণ চুপ থাকলে শিমুল। সে কি আদৌ ভালো আছে নাকি খারাপ আছে জানে না সে, তবে বুকের বাঁ পাশটা কারো কথা ভেবে যাচ্ছে। তার ভাবনায় হৃদস্পন্দন বাড়ছে কমছে। ভাবনা শেষে ক্লান্ত কণ্ঠে শিমুল বলল, আলহামদুলিল্লাহ। কি করছিস? বই গোছাচ্ছি। পড়া শেষ? হ্যাঁ। কাল করা ফুলের প্রশ্নটা মনে পড়তে শিমুল শুধালো, ঘুমাবি কখন? শিমুলের প্রশ্নে চুপ হয়ে যায় ফুল। কিছুক্ষণ ভেবে সে আবার শিমুলকেই জিজ্ঞাসা করলো, জানি না। কোথায় ঘুমাবো শিমুল ভাই? মুচকি আসে শিমুল। দু আঙ্গুলের সাহায্যে কপাল চুলকে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার ঘরে ঘুমাতে ভয় পাবি? না পেলে ঘুমাতে পারিস। আচ্ছা। আবার চুপ হয়ে যায় দুজনে। নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না, কিন্তু শিমুলের যে ফুলের কণ্ঠ শুনতে ইচ্ছে হচ্ছে। দুদিনে কি বাজে অভ্যাসে পরিণত হয়েছে মেয়েটা। পড়াতেও মন বসাতে পারছে না, শুধু ইচ্ছে করছে বাড়ি ছুটে যেতে। কল কেটে দিব শিমুল ভাই। ফুলের কথায় নিজের উল্টো পাল্টা ভাবনা থেকে বেরোয় শিমুল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কী বলবে তাই খুঁজে সে, কিন্তু কোনো কথাই আসছে না মাথায়। সব কেমন গুলিয়ে যাচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। ফোনটা আম্মুকে ফেরত দেওয়া লাগবে না, ভয় পেলে কল দিস। আচ্ছা। খেয়েছিস রাতে? হ্যাঁ। আপনি? আচ্ছা রাখ, আল্লাহ হাফিজ। আমার ঘরেই কিন্তু ঘুমাবি। আচ্ছা। কল কেটে দেয় ফুল। কল কাটতে বড় বড় করে শ্বাস নেয় শিমুল। পকেটে ফোনটা রেখে দু হাতে মুখ চেপে হেসে ওঠে। শিমুলের হাসির সাথে হেসে ওঠে তার দু চোখ। হাসির মাঝে হঠাৎ পিঠে কারো থাপ্পড় মারাতে পেছনে ফিরে তাকালো শিমুল। হাসি হাসি মুখে ইমন দাঁড়িয়ে আছে। শিমুলকে তাকাতে দেখে শিমুলের গাড়ে হাত চেপে ইমন বলল, কিরে ভাই, একা একা হাঁটছিস কেন? এমনি। রাইসার সাথে কথা বলি নাকি? নিমিষে অন্ধকার হয়ে যায় শিমুলের মুখ। গজগজ করতে করতে সে বলল, তোর নষ্ট মুখ আর খুলবি না, যত সব। শুনেছি রাইসা নাকি আজ তোকে ভার্সিটিতে খুঁজেছে। আকাশকে দূরে ছিল, তাতে আমার কি? আমাকে তুই বলতো ভাই। কি বলবো? রাইসাকে পাত্তা দিস না কেন? এমন বড় লোকের একমাত্র মেয়ে পেলে আমি বিয়ে করে ঘর জামাই হয়ে থেকে যেতাম। তো থাক না, আমাকে তো আর পাত্তা দেয় না। যাই হোক,
অ্যাসাইনমেন্ট শেষ করেছিস? আমাকে একটু দেখাস তো। শব্দ করে হেসে উঠে শিমুল। ব্যবসাকে খায় ইমন। এভাবে না হাসলেও পারিস, হতে পারি একটু কম ব্রিলিয়ান্ট তোর থেকে, তাতে কি? ঠিক আছে, দেখাবো, চল। দুই বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে রুমে ফিরে গেল। রুমে এসে আবার ল্যাপটপটা নিয়ে বসে শিমুল। বাকি পড়াটুকু সেরে তারপর ঘুমাতে যাবে। ইমন নিজের টেবিল থেকে চেয়ার আর ল্যাপটপটা নিয়ে শিমুলের টেবিলে এসে বসলো। ক্লাস শেষে ভার্সিটির ক্যান্টিনে বসে আছে শিমুল, ইমন, আকাশ। তিনজনের হাতে 3টে কোকের ক্যান। রোদের তাপে তাদের প্রত্যেক দিন বসা জায়গাটাতেও আজ বসতে পারেনি। আজ রোদের এতই তাপ যে জুতোসহ রাস্তায় হাঁটা যাচ্ছে না। পা যেন ফুড়ে যাবে এমন অবস্থা। তাই ক্যান্টিনে এসে বসেছে তিনজন। বিরক্তিতে শিমুলের কপাল কুঁচকে আছে, ঘামে সুপসুপ হয়ে আছে তার সাদা শার্টটা। কপালের ফাঁসটাতে ধরধর করে ঘাম পড়ছে। মাথার উপর প্যান্টও ঘুরছে না বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে। শিমুল, তুই যে টিউশনের কথা বলেছিলি, একটা বাচ্চা আছে, পড়াতে চাইলে আজ থেকেই পড়াতে পারিস। আকাশের কথায় কপালের ভাঁজ শীতল হয়ে আসে শিমুলের। চেয়ারটা আরেকটু এগিয়ে এসে বসলো। কোকের ক্যানে চুমুক বসিয়ে বলল, ছেলে না মেয়ে? মেয়ে। কোন ক্লাসে পড়ে? 5-এ। সব কথা বলা শেষ। আজ বিকেলে যাব তাহলে। আচ্ছা। ওদের কথোপকথনের মাঝে একটা মেয়ে এগিয়ে এলো ওদের দিকে। পরনে টপস আর জিন্স, মুখ জুড়ে কৃত্রিম প্রসাধনীর বাহার, হাতে একটা ছোট্ট পার্স। মেয়েটা আর কেউ না, আলতাফ চৌধুরীর একমাত্র মেয়ে রাইসা চৌধুরী। রাইসা এগিয়ে এসে শিমুলদের সামনে থামলো। গদগদ কণ্ঠে শিমুলের উদ্দেশ্যে বলল, আমার ফোন ধরনি কেন শিমুল? প্রয়োজন বোধ করিনি। অপমানে থমথমে হয়ে ওঠে রাইসার মুখ। আকাশ আর ইমনের দিকে একবার তাকিয়ে আবার মুখ খুলল। কেমন আছো? ভালো না থাকলে অবশ্যই এখানে থাকতাম না। ও, আমি কেমন আছি জিজ্ঞেস করলে না? যে দিব্যি দাঁড়িয়ে আছো, আবার জিজ্ঞেস করতে যাব কেন? কথা শেষে রাইসাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করল শিমুল, আর কিছু বলবে? নিজের রাগ কন্ট্রোল করে রাইসা। এখন রাগলে চলবে না। আপাতত যেই প্ল্যানটা করেছে সেটা সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। তখন দেখবে শিমুল তাকে অ্যাভয়েড করে কীভাবে। তখন মজা দেখাবে ও। ওষ্ঠে ফিসেল হাসি দিয়ে রাইসা বলল, আমার সব বন্ধুরা মিলে একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করেছি। তুমি যাবে আমাদের সঙ্গে? না, আমার সময় নেই। আর আমার পিছনে ঘোরা বন্ধ করো, আমার বউ আছে। নিজের রাগ কন্ট্রোল করে রাইসা। এখন রাগলে চলবে না। ফিসেল হাসি দিয়ে রাইসা বলল, আমরা সব বন্ধুরা মিলে একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করেছি। তুমি যাবে আমাদের সঙ্গে? না, আমার সময় নেই। আর আমার পিছনে ঘোরা বন্ধ করো, আমার বউ আছে। শিমুলের কথায় আকাশ অবাক চোখে শিমুলের দিকে তাকালো। ইমন মুখের সবটুকু কোক ছেড়ে দিল, যা গিয়ে রাইসার পায়ে লাগে। দুবার পিছিয়ে গিয়ে আবার এগিয়ে আসে রাইসা। শিমুলের ডান হাতটা টেনে নিজের হাতের মুঠে নিতে নিতে বলল, তোমার এসব কথায় আমি তোমার পিছু ছাড়বো না শিমুল। রাইসার হাতটা নিজের হাত থেকে জাপটা মেরে ছাড়িয়ে নিল শিমুল। ইমনের পিঠে হাতটা মুছতে মুছতে বলল, তুমি আমার কোন কালের বেআইন লাগো যে ফাজলামি করতে যাব? আকাশ অবাক কণ্ঠে শিমুলকে জিজ্ঞেস করলো, সত্যি তুই বিয়ে করেছিস? কিন্তু কাকে? আকাশের কথায় তাল মেলায় ইমন। শিমুলের পাশে দাঁড়িয়ে বলল, ভাই, এই ঘটন কখন ঘটালি? আমাকে তো একবারও ভুললি না। হ্যাঁ ভাই, মেয়েটাই বা কে? আকাশের প্রশ্নে হাঁটি ফুটে উঠে শিমুলের উষ্ঠে। এতক্ষণ গরমে রক্তিম হাওয়া দুগালে, এবার লজ্জায় রক্তিম হাওয়া ফুটে ওঠে। ফের চেয়ারে বসে কাছের দেয়ালের বাইরে আকাশের দিকে তাকিয়ে হেসে উঠে শিমুল। চশমাটা ঠিক করে বলল, শিমুলের ফুল বউ। ইমন অবাক কণ্ঠে উত্তর দিল, ফুল তো চাচাতো বোন? এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনেছিল রাইসা। শিমুলের এমন রিয়াকশন দেখে তার বোঝা হয়ে গেছে শিমুল যা বলেছে তা সত্যি। হেসে হেসে, আর যাই হোক, শিমুল মিথ্যে বলার ছেলে না। ইমনকে সরিয়ে শিমুলের শার্টের কলার চেপে ধরল রাইসা। রাগে চোখে হিসিয়ে এসে বলল, তুমি যাকে ইচ্ছে বিয়ে করো, আমি তোমাকে আমার করেই ছাড়ব। আমার 3 বছরের চেষ্টা এই 2 দিনের মেয়ের জন্য বিফলে যাবে না। তরিতভোগে নিজের কলার থেকে রাইসার হাত ছাড়িয়ে রাইসার ভাম গালে সর বসায় শিমুল। হঠাৎ আক্রমণে 2 পা পিছিয়ে ফিলারের কর্নারে ধাক্কা খায় রাইসা। অগ্নি চোখে শিমুলের দিকে তাকালো সে। তার চোখের সামনে উপেক্ষা করে শিমুল শুধায়, কাকে বলছো 2 দিনের মেয়ে? ও আমার স্ত্রী, ভালোবাসি ওকে আমি। আর একটাও বাজে কথা বললে
অপর ঘালটা ব্লাসন ছাড়া লাল করে দিব। রাইসাকে শান্তকণ্ঠ হুমকি দিয়ে বড় বড় পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে এসে শিমুল কোমরে হাত বেঁধে জোরে জোরে বার কয়েক শ্বাস ফেলল। ততক্ষণে তার পেছন পেছন ইমন আর আকাশও বেরিয়ে এসে ক্যান্টিন থেকে। আকাশ শিমুলের পিঠে হাত রেখে জিজ্ঞেস করলে, ঠিক আছিস ভাই? বাকি ক্লাসটা করবি না চলে যাবি? ঠিক আছে, করবো ক্লাস। কিন্তু তুই বিয়ে করলি কবে ভাই? ইমনের কথায় ওর দিকে চোখ তুলে তাকালো শিমুল। শিমুলের এমন শান্ত দৃষ্টির মানে বুঝলো না ইমন। কিছু বলে মার খাওয়ার চান্সও নিল না, তাই মুখে আঙ্গুল চেপে চুপ হয়ে গেল সে। 8 ঘন্টা হবে হলে ফিরেছে শিমুল। মাত্র সাবান নিয়ে এসেছে। সকালে বেরিয়েছিল হল থেকে, এখন সন্ধ্যা হয়ে এসেছে। টিউশনটা পড়িয়ে আসতে আসতে আজ এত দেরি হয়েছে তার। খিদে পেয়েছে শিমুলের। ট্রাউজারটা পরে উদম শরীরে টাওয়ারটা ঘাড়ে নিয়ে বিছানায় এসে বসলো। ফোনে চার্জ ছিল না, ভার্সিটিতে বন্ধ হয়ে গিয়েছিল, তাই চার্জ দিয়ে গিয়েছিল শাওয়ারে। মাত্র 20% হয়েছে। চার্জ থেকে ফোনটা নিলে কল লিস্টে ঢুকলো শিমুল। আফরিন খানের নাম্বার থেকে বের করে দিল ওনাকে। প্রথমবার কলটা কেটে দিল। প্রথমবার ফোন দেয় শিমুল। এবার 2 বার রিং হতে ফোনটা রিসিভ করলো কে? শিমুল ফোনটা কানে নিতে গুম গুম কণ্ঠে ফুল সালাম দেয়, আসসালামু আলাইকুম। ফুলের কণ্ঠ শুনে অবাকের সাথে সাথে খুশি হলো শিমুল। খুশির তোপে সে কি বলবে তাই খুঁজে পাচ্ছে না। বহু কষ্টে হাসি আটকে সালামের উত্তর নিল শিমুল। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিয়েছিলেন? হ্যাঁ। আম্মু কোথায়? তুই ফোন ধরলি যে? বড় চাচি আর আম্মু বাজারে গেছে। চাচি যাওয়ার আগে ফোনটা আমার পাশে রেখে গিয়েছিল। ও, কেমন আছিস? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছিলি বুঝি? জি। আজ স্কুলে গিয়েছিলি? জি। আচ্ছা, তোর পরীক্ষার আরও কতদিন বাকি? 3 মাস। ফুল উত্তর দিতে দিতে শিমুল বিছানায় শরীর এলিয়ে দিল। ক্লান্তিতে চোখ খুলে রাখা দায় শিমুলের। সারাদিন ক্লাস শেষে আবার টিউশনে, তার উপর যেই গরম পড়ছে। রং ধসে যাওয়া সিলিংটার দিকে তাকিয়ে 2 আঙ্গুলের সাহায্যে কপাল কুঁচকে মুচকি এসে বলল, আপু তো পরশু ঢাকায় ফিরবে, তুই আসবি? আম্মু দিবে না। আমি বললেও দিবে না? আসতে বলার সে অধিকার আছে নিশ্চয়ই। শিমুলের কথায় হাঁসফাঁস করে ওঠে ফুল। শিমুলের মুখে অধিকারের কথা শুনে ফুলের মনে পড়ে যায় আজ টিফিন পিরিয়ডে রুহির করা প্রশ্নটার কথা। কাট কাট কণ্ঠে রুহি তখন জিজ্ঞেস করেছিল, কোন অধিকারে শিমুল ভাইয়ের সাথে তুই ওই দিন রেস্টুরেন্টে গিয়েছিলি? ফুল তখন উত্তর দিতে পারেনি। কোন অধিকারে সে শিমুলের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল? ফুলকে চুপ থাকতে দেখে শিমুল আবারও বলল, বাদ দে, একটা গান শুনবি ফুল? শিমুলের কথায় কিছুক্ষণ চুপ থেকে কি বলবে তাই ভাবল ফুল। দাঁত দিয়ে নখ কেটে জবাব দিল সে, আচ্ছা। শিমুল গলা পরিষ্কার করে থেমে গান তুলল, ধীরে ধীরে ছেনা ভিড়ে অচেনা ভাড়া বাড়ি অবুঝে মন কি ঝালাতন, এ কেমন আহাজারি। ছলনা সুজন মিলে দুজন আর একটু কবুল করি, দেখুক লোকে অবাক চোখে, ছায়া যে শুধু তরি। ছলনা সুজন দুজে মিলেন অচেনা শহর ঘুরি, সেই শহরে আপন করি বৃষ্টি ফোঁটা হয়ে জড়ি। বাদাম খোসায় ভালোবাসায় নিয়ম, আলোর কাছে আসা স্মৃতি খাতায়, চোখের পাতায় কিসের পাখি গোপন করে আপন তোরে বুকের পাঁজরে রাখি। ঘুমের বড়ি দিয়ে আড়ি হৃদয় বাড়িতে থাকি। ছলনা সুজন করি দুজন সুখ ফাঁকি হয়ে ডাকি। ছলনা সুজন পালাই দুজন ওদেরকে দিয়ে ফাঁকি। শিমুলের গান শেষ হতে অবাক কণ্ঠে প্রশ্ন করল ফুল, অর্ধেক থেকে গান গাইলেন যে? মাথা চুলকে ঠোঁটে লিয়ে হাসে শিমুল। কি সুন্দর সে হাসি! তার হাসির সাথে হাসি দুচোখ, গালে ছোট্ট করে দেখা দেয় একটা টোল। কারণ অর্ধেক গানটাই আমার ভালো লাগে। আচ্ছা, তোর কি রং পছন্দ ফুল? সাদা। আপনার? আমারও। ফুল কিছু বলবে তার আগে বিকেলে তার পাশে ঘুমানো মুশফিক জেগে উঠে কান্না শুরু করলো। ফুল ফোনটা সামনে রেখে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মুশফিককে কোলে তুলে নিল। বুকের সাথে মিশিয়ে কোমল কণ্ঠে বলল, এলে আমার আব্বু কাঁদে না? এই তো মনি। আব্বু মুসু পাখি? কি হয়েছে পাখিটা? মনি কাবো? মুশফিকের ফোলা আদুরে গালগুলোতে টপাটপ কয়েকটা চুমু খায় ফুল। বুকের সাথে শক্ত করে চেপে জিজ্ঞেস করলো, কি খাবে আমার বাবাটা? মনি এখনই নিয়ে আসবে। দুহাতে চোখ ডলে ফুলের গাড়ে শুয়ে কাঁদো কাঁদো কণ্ঠে মুশফিক বলল, ডুডু খাবো। বিছানা থেকে নামতে নিতেই ফোনের দিকে চোখ পড়ে ফুলের। আতকে উঠে সে। এতক্ষণ শিমুল ভাই কলে ছিল। মুশফিককে এক হাতে ধরে অপর হাতে ফোনটা কানে ধরল ফুল। ভয়ে ভয়ে শিমুলকে ডাকলো সে। শিমুল ভাই?
বল। এখন ফোনটা রাখি, মুসুর খিদে পেয়েছে। আচ্ছা, বাচ্চার সাথে মাও যেন কিছু খেয়ে নেয়। কি বললেন শিমুল ভাই? ওকে খাইয়ে পড়তে বসিস। আল্লাহ হাফেজ। কল কেটে ফাঁসে ফোনটা রেখে দেয় শিমুল। যাক, ফুল তার বিড়বিড় করে বলা কথাটা শুনেনি। শিমুলের মাথায় এখন ঘুরছে অন্য চিন্তা। মুশফিকের মতো তার আর ফুলের একটা বাচ্চা থাকলে মন্দ হতো না। কি সুন্দর মেয়েটা মুশফিককে সামলাচ্ছিল। যতটা ছোট সে ফুলকে ভেবেছিল ততটাও ছোট না মেয়েটা। অ্যাটলিস্ট বাচ্চা সামলানোর মতো বড় সে। কিন্তু বাচ্চার বাবাকে সামলাতে না পারলে বাচ্চা আসবে কোথা থেকে? আচ্ছা, ফুল তাকে সামলাতে পারবে? নিজের মনের ভাবনাগুলো চিন্তা করে নিজে এক ফসলা হাসে শিমুল। আচ্ছা, সত্যি তার বাচ্চা হলে কি নাম রাখবে? ইস, সব এত ভালো লাগছে কেন? তার পৃথিবী সুন্দর, তার ফুল বউ সুন্দর, সেই সাথে তার ভাবনাগুলোও সুন্দর। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আর দ্বিতীয় পার্ট যদি চান তাহলে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে দ্বিতীয় পর্ব দেওয়া হবে কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।